গ্লোবাল হাউস, বিগ গ্লোবাল হাউস ওয়ার্ল্ডের সিটি রিসার্চ এবছরেই নিফটি ২৭,০০০ যেতে পারে ডিসেম্বরের মধ্যেই, সেটা গ্লোবাল হাউস একটা ভবিষ্যৎবাণী করেছে। 4টি কোম্পানি নিয়ে তারা আশাবাদী এবং 4টি সেক্টর নিয়ে আশাবাদী। তার মধ্যে অনেক স্টকই পড়ে, কিছু কিছু স্টক এখানে বলা আছে। তো এরকম গ্লোবাল হাউস সিটির বড় ভবিষ্যৎবাণী যে নিফটি ২৭,০০০ পৌঁছাবে এই ডিসেম্বরের মধ্যেই 2026-এ। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে এই যে ভবিষ্যৎবাণী করেছে সিটি রিসার্চ, একটি গ্লোবাল হাউস, তারা কি জানাতে চাচ্ছে যে ২৭,০০০-এই পৌঁছে যাবে এবছরে, এই নিফটি পৌঁছে যেতে পারে ২৭,০০০-এ। সেই কারণে তারা সেরা স্টক ও সেক্টরগুলো তুলে ধরেছে। বিশেষ করে এখানে 4টি সেক্টরের উপর হাইলাইটস হয়েছে। সেই 4টি সেক্টর সত্যিই খুব ভালো সেক্টর এবং আগামী দিনে কেন, এখনই একটা দুটো সেক্টর, বেশ 3টে সেক্টর ভালো পারফর্ম করছে। তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনার বিষয়বস্তু থাকছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা চলে আসি যে এই যে গ্লোবাল হাউস সিটি রিসার্চ কি বলতে চাচ্ছে, সেটা নিয়ে আমরা যদি একটু দেখি তাহলে সেখানে দেখতে পাচ্ছি বর্তমানে নিফটি 50 সম্পর্কে যে সিটি মতামত দিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে নিফটি 23,200-র কাছাকাছি চলছে, তার আশপাশে, এখান থেকে সিটির মতে যে 2026-এর মধ্যে নিফটি 27,000 পর্যন্ত যেতে পারে। এখানে এটা পরিষ্কার বলে দিয়েছে। কিন্তু ভূ রাজনৈতিক একটা ঝুঁকি অলরেডি আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে সিটি গ্রুপ বলছে যে এটা ধীরে ধীরে স্যাচুরেটেড হয়ে যাবে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল, এই ইরান যুদ্ধ, এই আমেরিকান যুদ্ধ, এগুলো ধীরে ধীরে স্যাচুরেটেড হয়ে যাবে এবং এটা আস্তে আস্তে ভালোর দিকে চলে যাবে। এরকম ঝুঁকি থাকা সত্ত্বেও কিন্তু এই সিটি গ্রুপ বলছে যে ভারতীয় শেয়ার বাজার নিয়ে তারা ইতিবাচক। দীর্ঘমেয়াদে মেন কি সম্ভাবনা আসছে সেগুলি সম্বন্ধে বলছে। 1 নম্বর হচ্ছে ডাটা সেন্টার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিংয়ের কারণে ডাটা সেন্টারের ব্যবসা দ্রুত বাড়তে পারে এবং দেখা যাচ্ছে যে ডাটা সেন্টারের স্টকগুলি ভালো বাড়ছে, সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও যেটা দেখা যাচ্ছে যে এমএসএমই ফিন্যান্সিং, ছোট ও মাঝারি ব্যবসাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বড় সুযোগ রয়েছে। এটা একটা ভালো পজিশনে আছে ডাটা সেন্টার। 1 নম্বর। 2 নম্বর এমএসএমই ফিন্যান্সিং। 3 নম্বর R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই সেক্টরটাকেও খুব ভালোভাবে দেখছে। ভারতের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য R&Dতে আরও বেশি বিনিয়োগ করা জরুরি। তার সাথে সাথে সিটি গ্রুপ আর কি জানাচ্ছে, সিটি গ্রুপের বেশ কিছু পছন্দের কোম্পানি তারা এখানে বলেছে। অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, সিজি পাওয়ার, পলিক্যাব ইন্ডিয়া, হিন্দুস্তান ইউনিলিভার, টরেন্ট ফার্মাসিউটিক্যাল, জেএসডব্লিউ সিমেন্ট। তো এই যে স্টকগুলি বলেছে, এগুলির মধ্যে ডিফারেন্ট সেক্টরের স্টক আছে। যেমন ফিন্যান্সিং স্টক যেগুলি আছে, এটা একটা গ্রুপের স্টক আছে। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সিজি পাওয়ার আছে। সিজি পাওয়ার যেটা এখন সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক্সের উপর, সিজি পাওয়ারের এই যে স্টকটি, এটি খুব ভালো পারফর্ম করছে। পলিক্যাব ইন্ডিয়াও বেশ ভালো, এটাও দেখা যাচ্ছে। এফএমসিজির মধ্যে হিন্দুস্তান লিভারকে ঢুকিয়েছে। যাই হোক, এরকম কিছু কিছু স্টকও এটা বলে দিয়েছে সিটি গ্রুপ। এবার আমরা যদি আরেকটু দেখি পছন্দের সেক্টর, যেগুলো ওভারওয়েট হচ্ছে, যেটা পছন্দ হচ্ছে সিটি গ্রুপে, সেই পার্টিকুলার 4টি সেক্টর যেটা আমি একটু আগে বলছিলাম, এই 4টি সেক্টর একটু মন দিয়ে শুনে রাখুন। 1 নম্বর হলো ফিন্যান্স, 2 নম্বর হেলথ কেয়ার, 3 নম্বর ডিফেন্স, 4 নম্বর ইউটিলিটিস। এখানে দেখা যাচ্ছে যে বিশেষ করে হেলথ কেয়ার সেক্টরে দেখেছেন, আমার সবথেকে যে 2টি প্রিয় স্টক, ফর্টিস এবং ইয়াত্রা হসপিটাল, আমি আমার সেমিনারে বলেছিলাম। তারপরে দাম কিছুটা কমে গেছিলো,
সেই স্টক এখন 52 উইক হাই চলছে। তো এখন একটু জাস্ট সামান্য ডাউন হয়েছে। ইয়াত্রা হসপিটাল, ফর্টিস এগুলি বেশ ভালো পারফর্ম করছে। ডিফেন্স তো ভালো পারফর্ম করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এমটিআর টেকনোলজিস, আরও যা যা আছে সেগুলি ডিটেলস বলবো না। তো এই 4টি সেক্টরের উপরে সিটি গ্রুপ এই পছন্দের সেক্টর হিসাবে চিহ্নিত করেছে। আর যেগুলি আন্ডারওয়েট মানে যেগুলি পছন্দের নয়, সেই সেক্টরের মধ্যে কি কি আসছে? আইটি সেক্টর। আইটি সেক্টর অপছন্দের মধ্যে এসেছে। কনজিউমার স্টেপলস অপছন্দের মধ্যে এসেছে। মেটাল অপছন্দের মধ্যে এসেছে। এই 3টি সেক্টর একটু অপছন্দের মধ্যে আছে। এবার আরবিআই এর একটা সিদ্ধান্ত ও ব্যাংকিং সেক্টর নিয়ে একটা সিটি গ্রুপ একটা নিউজ দিয়েছে। সেটা হলো যে বিওপি, দ্যাট ইজ ব্যালেন্স অফ পেমেন্টসের অনুমান বেশ উন্নত হচ্ছে। আগে সিটি গ্রুপের একটা এস্টিমেশন ছিল যে $5 বিলিয়ন নিচে হবে, এখন সেটাকে +5 বিলিয়ন একটা এক্সপ্রেশন দিয়েছে। ব্যাঙ্কগুলোর জন্য বিদেশি তহবিল সংগ্রহ সহজ হতে পারে। এখানে 4টে প্রতিষ্ঠান, 4টে কোম্পানির কথা আরও বলেছে সিটি গ্রুপ: এইচডিএফসি ব্যাংক, পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন, আরইসি রুরাল ইলেকট্রিফিকেশন, আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফিন্যান্স কর্পোরেশন। 4টি ফিন্যান্স গ্রুপ থেকে দিয়েছে। এই 4টি স্টকও উপর তাদের একটা ভালো বলে একটা সম্ভাব্য প্রতিষ্ঠান হিসাবে সিগনিফাই করেছে। রুপি সম্পর্কে যেটা সিটি গ্রুপ বলতে চেয়েছে যে ভবিষ্যতে, এখন তো রুপির দাম 96, 95-এর মধ্যে চলছে, এটা হয়তো 93 পার ডলারেও চলে আসতে পারে। ধীরে ধীরে একটু এটা ডেভেলপ করে উন্নতি হবে, অর্থাৎ রুপির দাম বাড়বে, ডলারের দাম একটু কমবে। তো এই সমস্ত জিনিস নিয়ে সিটি গ্রুপ একটা ভালো নিউজ দিয়েছে, সেটা আমরা একটু ফলো করব। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ডাটা সেন্টার, ফিন্যান্স, হেলথ কেয়ার ও ডিফেন্স, এই 4টি সেক্টরের উপর আমরা একটু বেশি নজর রাখব। এরপর আমি চলে আসব যে আপনারা যা যা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলির দিকে নজর দেব। তার আগে আপনারা জানেন 16 আগস্ট এবং এই 17 জানুয়ারি, এই মাসের 17 জানুয়ারি বুধবার একটি অনলাইন ব্যাচ চালু হচ্ছে। তারপরে 16 আগস্ট একটি অফলাইন ব্যাচ চালু হচ্ছে। এখানে আমরা কি কি শিখব? এখানে শিখব ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স থেকে আরম্ভ করে সব কিছু শিখব। তার সাথে সাথে স্টক সিলেকশন ফর্মুলা শিখব এবং সেগুলি কিভাবে লাইভ মার্কেটে কাজ হয়, সেগুলির অ্যাপ্লিকেশন কিভাবে হয় সেগুলি দেখাবো। এখানে 3টি কোর্স একসাথে হবে। বেসিক টু অ্যাডভান্স লেভেলে 3টি কোর্স একসাথে হবে। সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং 1 নম্বর, সুইং ট্রেডিং 2 নম্বর, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। আপনারা নিশ্চয়ই জানেন ফিউচার অপশানে এখানে প্রচুর কাজ হয়। যেমন গতকালই আমার যে একটা প্রাইভেট টেলিগ্রাম আছে, সেখানে আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টকটি বলে দিয়েছিলাম। এবং আজকে সকালে যারা বা কালকে যারা রিলায়েন্স কিনেছিল, বিশেষ করে কল বাই করে রেখেছিল, এবং আজকেও অনেকে সকালে কল বাই করেছে, সেই রিলায়েন্স আজকে 1300 ছুঁয়ে এলো, তারপরে অনেকটা পড়ে গেছে যদিও। বেশ একটা প্রথমে সকালের দিকে একটা বেশ ভালো একটা প্রফিট দিয়ে গেছে। তো এরকম কিছু কিছু স্টক আমাদের স্টক সিলেকশন ফর্মুলা থেকে বেরিয়ে যায়। সেই স্টকগুলি আমরা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে বলে দিই। যারা এখানে অলরেডি সাবস্ক্রাইবার প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে, তাদেরকে বলে দেওয়া হয়। এবং এটা কেউ ইকুইটিতেও কাজে লাগাতে পারে, কেউ অপশানেও কাজে লাগাতে পারে। সেই রিলায়েন্স ইন্ডাস্ট্রির উপর আজকে আমাদের প্রচুর কাজ হয়েছে। এরকমই জানতে চেয়েছেন অভিমান বিশ্বাস এবং শিবশঙ্কর দাস যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিয়ে আপনার ভিউটা কীরকম কি, যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি একজন বলেছেন 1400 টাকায় ধরা আছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি কালকে যে আমরা লেভেল দেখেছি প্রচুর পড়ে গেছিলো। প্রচুর পড়ে গেলে টেকনিক্যাল যে ইন্ডিকেটারগুলো, যেগুলো আমাদের বিশেষ করে টেকনিক্যাল অ্যানালিসিস যে স্টক সিলেকশন ফর্মুলা আছে, সেখান থেকে আমাদের স্টক বেরিয়ে যায়। সেই রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিচে চলে এসেছিল এবং আমাদের ওই রাডারে ধরাও পড়েছিল। তো এখন যেটা দেখা যাচ্ছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকে 1300 টাকা চার্জ করার পরেও 1258 ক্লোজিং দিয়েছে। এখন আপনারা যদি 1230-35 এই লেভেলে পান তাহলে খুব ভালো, অথবা 1200 এখন যে লেভেলে চলছে সেখানেও কিছুটা হয়তো দেখা যেতে পারে।
মন্টু কুমার নন্দী, জয়দীপ ঘোষ জানতে চেয়েছেন উইপ্রো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত হবে। উইপ্রো সাপোর্ট হবে 179, রেজিস্ট্যান্স হবে 205। লুসি ভান্ডারী জানতে চেয়েছেন ডাবর ইন্ডিয়া লিমিটেডের সাপোর্ট ও রেজিস্ট্যান্স। ডাবর ইন্ডিয়া সাপোর্ট 420, রেজিস্ট্যান্স 455। এই স্টকটিও আমাদের 3-4 দিন আগে এসেছিল আমাদের রাডারে। আজকে খুব বেশি বাড়েনি, আজকে কিছুটা বেড়েছিল। আজকে আমরা বেশিরভাগটাই আমরা প্রফিট বুক করেছি, আরও কিছুটা করে ধরা আছে। রাজেশ দেবনাথ জানতে চান পেনার ইন্ডাস্ট্রিজ কি বাড়বে ইন ফিউচারে। অ্যাকচুয়ালি পেনার ইন্ডাস্ট্রিজের পাবলিকের কাছে প্রচুর শেয়ার আছে, এফআইআই ডিআইয়ের কাছেও কিছু কিছু সামান্য আছে, এফআইআই কিছুটা সেল করেছে, ডেবটা একটু বেশি আছে পেনার ইন্ডাস্ট্রিজ, এটা একটু খেয়াল রাখবেন। তবে এর সাপোর্ট লেভেল আছে 145-এর কাছাকাছি। উমেশ চন্দ্র মণ্ডল জানতে চেয়েছেন যে সমস্ত কোম্পানির প্রমোটারের নিজস্ব কোনো শেয়ার হোল্ডিং নেই, সেই সমস্ত কোম্পানির মালিককে কীভাবে মালিকরা বা কারা কিভাবে কোম্পানিটি চালায়। খুব বিউটিফুল কোশ্চেন, খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন, খুব ভালো লাগলো কোশ্চেনটা জেনে। তবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এরকম প্রচুর কোম্পানি আছে যাদের কোনো প্রমোটার নেই। দেখবেন এইচডিএফসি ব্যাংকের প্রমোটার 0, তারপর আপনি দেখবেন উজ্জীবন মল ফিন্যান্স ব্যাংকের প্রমোটার 0। তো এগুলো কারা চালায় সেগুলো নিয়ে অনেক ব্যাপার আছে, সেগুলো বলতে গেলে একটা অনেকক্ষণ ধরে বলতে হবে। এর মধ্যে গ্রুপ থাকে, হ্যাঁ, যেখানে সেই গ্রুপ এগুলিকে চালায়, সেই গ্রুপগুলি নিয়ে ডিসকাশন করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো সেগুলো কারো কাছ থেকে জেনে নেবেন বা কিভাবে কি হয় সেগুলো শিখে নেবেন। দীনবন্ধু কোনার জানতে চেয়েছেন জিআরএম ওভারসিজ কী করব, 125 করে বাই আছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, জিআরএম ওভারসিজ আজকে প্রচুর পড়ে গেছে, লাস্ট 3 ডেজে প্রায় 50% পড়ে গেছে। তো আলটিমেটলি জিআরএম ওভারসিজে যে অ্যাকচুয়ালি রেজাল্ট ভালোই আছে, কিন্তু জিআরএম ওভারসিজ যে বাসমতি রাইস বা ওদের যা এফএমসিজি প্রোডাক্টগুলো আছে, ইরানে ম্যাক্সিমাম এক্সপোর্ট হতো, সেই ইরানের এক্সপোর্ট বন্ধ হয়ে যাওয়ার ফলে একটা প্রচুর সাপ্লাই কমে গেছে এবং হিউজ পরিমাণে যেটা হচ্ছে যে ডিমান্ড কমে গেল, ইরানে যেহেতু এক্সপোর্ট করতে পারছে না, তার ফলে প্রফিটও এটা ধীরে ধীরে এফেক্ট করবে। এই কারণেই কিন্তু স্টকটা কদিন একটু পড়ে যাচ্ছে। মানস কুমার দাস জানতে চেয়েছেন বেদান্ত এখন কি বাই করা যায়। বেদান্ত তো আজকে 300 ভেঙেছিল, নিশ্চয়ই দেখেছেন। 290 লেভেলে আসলে বেদান্ত একটু দেখা যেতে পারে। শম্পা মণ্ডল জানতে চেয়েছেন বিএল কি এখন বাই করা যাবে, 398 এই লেভেলে একটু দেখতে পারেন। সুভাষ বৈরাগ্য জানতে চেয়েছেন পিবি ফিনটেক কি এখন বাই করা যাবে, 1484 লেভেলে পেলে একটু দেখতে পারেন। শিবশঙ্কর দাস জানতে চেয়েছেন, ওটা তো বলে দিয়েছি আগে, রিলায়েন্স ইন্ডাস্ট্রির ব্যাপারে। খুশি রক্ষী জানতে চেয়েছেন ক্রম্পটন গ্রিপস কি এখন ফ্রেশ বাইং করা যেতে পারে। ক্রম্পটন গ্রিপস এখন একটু ফ্রেশ বাইং করা যেতে পারে, বা এটাকে খেয়াল রাখুন বা দেখতে পারেন। এখন 254-র কাছাকাছি মনে হয় আজকে বন্ধ হয়েছে, 250-এর কাছাকাছি পেলে অবশ্যই একটু দেখতে পারেন। আইভি কুন্ডু জানতে চেয়েছেন ভোদাফোন আইডিয়া লিমিটেডকে এখন বাই করা যেতে পারে, 12 টাকার কাছাকাছি আসতে দিন, যদি আসে তখন একটু বাই করে নেবেন। সুভাষ প্রামাণিক জানতে সিডিএসএল কি এখন বাই করা যাবে, এটা কি ফান্ডামেন্টালি ভালো। সিডিএসএল দেখুন ফান্ডামেন্টালি খুবই ভালো, বিকজ এই যে সিডিএসএল, হ্যাঁ, এগুলো তো ডিপি মেনটেন করে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিপোজিটরি পার্টিসিপেন্ট, হ্যাঁ, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড, এদের একটা এগুলো মনোপলি বিজনেস। আমরা যখনই আউটগোয়িং কোনো স্টককে করি, অর্থাৎ আজকে যদি কোনো স্টককে সেল করি, সেই স্টকটা আমাদের ডিপি থেকে যখনই বেরোবে, এনএসডিএল বা সিডিএসএল এরা একটা ডিপি আউটগোয়িং চার্জ পাবে, আর শেয়ার মার্কেটে সবসময় বাই সেল হতেই থাকবে। সো এদের একটা ভালো প্রফিট আছে, কোম্পানির ফান্ডামেন্টাল ভালো, এটা একটু দেখতে পারেন, অসুবিধা নেই। তেজাস নেটওয়ার্ক হঠাৎ এত বাড়ার পর এত কমে গেল কেন জানতে চাইছেন পিন্টু দে। অ্যাকচুয়ালি দেখুন, তেজাস নেটওয়ার্কে কয়েকটা জিনিস দেখবেন ভালো করে। এর ডেপ্ট হাই আছে, বিকজ মোর দেন 1 দেখবেন ডেপ্ট আছে, প্রায় 1.5-এর কাছাকাছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই কোম্পানিটা লসে রান করছে, একমাত্র টাটা গ্রুপের কোম্পানি বলে এখনও মোটামুটিভাবে উপরের লেভেলে মানে অ্যাকচুয়ালি সাস্টেন করে আছে, কিন্তু লাস্ট কোয়ার্টারেও মনে হয় লসটা বেড়ে গেছে। এর ইপিএস
ROE ROC সব মাইনাসে চলছে। তো এনিওয়ে, যেহেতু এটা নেটওয়ার্কের কাজ করে, আইটি রিলেটেড, আশা করা যায় ভবিষ্যতে এটা ভালো হবে। সুরজিৎ হালদার জানতে চেয়েছেন আভি পলিমার সেল করতে পারছে না কেন। এটা সেল করতে আপনি তখনই পারবেন যদি বায়ার থাকে। এখন যদি সেল সার্কিট হয়ে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি লোয়ার সার্কিট, তাহলে আপনি সেল করতে পারবেন না। তবু আপনার ব্রোকার হাউস যেখান থেকে আপনি ট্রেড করেন তাদের সঙ্গে একটু কথা বলে নেবেন। শিবু দাস জানতে চেয়েছেন আদানি পোর্ট কত হলে ফ্রেশ এন্ট্রি নেওয়া যেতে পারে। এই আদানি পোর্ট অ্যাকচুয়ালি ওভারবট পজিশনে চলছে। এখন তো প্রায় 1820 উপরে 1821 ক্লোজিং দিয়েছে। 1800 ব্রেক করলে একবার এটা খেয়াল রাখবেন। যারা প্রাইভেট টেলিগ্রামে জয়েন করতে চান তারা যোগাযোগ করবেন। আর যারা ক্লাস করতে চান 16 আগস্ট, তার আগে যেটা শুরু হচ্ছে অনলাইন ব্যাচ 17 জুন, তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আবার আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।